নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। কংগ্রেস দলটি শুধুমাত্র একটি পরিবারের প্রতি নিবেদিত বলে রাজ্যসভায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ধন্যবাদ ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। লোকসভার পর রাজ্যসভায় রাষ্ট্রপতির ধন্যবাদ ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে ফের একবার শুরু থেকে কংগ্রেসকে আক্রমণ হানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তোষণের রাজনীতি এবং পরিবারতন্ত্রের জন্য এদিন রাজ্যসভায় কংগ্রেসকে দায়ী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবকা সাথ সবকা বিকাশ কংগ্রেসের কাছ থেকে আশা করা যায় না। এটি তাদের চিন্তা ভাবনার বাইরে এবং তাদের রোড ম্যাপের সাথেও খাপ খায় না, কারণ পুরো দলটি শুধুমাত্র একটি পরিবারের প্রতি নিবেদিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির প্রথমে দেশ নীতির বিপরীতে কংগ্রেসের পরিবার প্রথম নীতির তুলনা করেন প্রধানমন্ত্রী। 2014 সালের পর শাসনের একটি নতুন বিকল্প মডেল পেয়েছে ভারত। এটি তোষণের উপর নয়, বরং সন্তুষ্টির উপর দৃষ্টি নিবদ্ধ করে। যেখানে পরিবারবাদ তুষ্টিকরণ রয়েছে, সেখানে সবকা বিকাশ কিভাবে হবে? কংগ্রেসের সব মডেলেই ফ্যামিলি ফার্স্ট, আর এর বিপরীতে রয়েছে আমাদের মডেলে মানা হয় নেশন ফার্স্ট। সেটা তুষ্টিকরণের নয়, সন্তুষ্টিকরণের মডেল বলে রাষ্ট্রপতির ধন্যবাদ ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कांग्रेस के मॉडल में सर्वोपरि है फैमिली फर्स्ट, और इसलिए उनकी नीति रीति, उनकी वाणी, उनका वर्तन उस एक चीज को संभालने में ही खपता रहा है। 2014 के बाद देश ने हमें सेवा करने का अवसर दिया और मैं उन देश की जनता का आभारी हूं। हमें तीसरी बार लगातार ये तीसरी बार जनता यहां पहुंचाती है। इतने बड़े देश में इतनी वाइब्रेंट डेमोक्रेसी हो, वाइब्रेंट मीडिया हो, हर प्रकार के बातें बताने की छूट हो, उसके बावजूद भी देश दूसरी बार तीसरी बार हमें सेवा करने का मॉडल बनाती है। इसका कारण देश की जनता ने हमारे विकास के मॉडल को परखा है, समझा है और समर्थन दिया है। কংগ্রেস মাত্র একটি শ্রেণীকে তুষ্ট করতে চেয়েছে, কিন্তু বিজেপি সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাসী বলে এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধীর জাতপাত প্রচার নিয়েও সেদিন কড়া মন্তব্য শোনা যায় প্রধানমন্ত্রীর ভাষণে। প্রধানমন্ত্রী রাহুল গান্ধীর জাতপাত ভিত্তিক প্রচারণার কঠোর সমালোচনা করেন এদিন রাজ্যসভায়। অনেক বছর ধরে সকল দলের ওবিসি সাংসদরা ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন, কিন্তু কংগ্রেস তা প্রত্যাখ্যান করেছিল, কারণ এটি তাদের রাজনৈতিক স্বার্থের সাথে খাপ খায়নি। আমরা সেই কমিশনকে সাংবিধানিক মর্যাদা দিয়েছি বলে এদিন রাজ্যসভায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস কখনোই বাবা সাহেব আম্বেদকরকে ভারতরত্ন দেওয়ার যোগ্য মনে করেনি। দলটি তাকে নির্বাচনে 2 বার পরাজিত করেছিল, কিন্তু আজ বাধ্য হয়ে জয় ভীম স্লোগান তুলতে হচ্ছে তাদেরকে বলে রাজ্যসভায় অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কার্যত রাজ্যসভার কক্ষ থেকে কংগ্রেসের পরিবারতন্ত্র নিয়ে হাত শিবিরকে কটাক্ষে জর্জরিত করেন প্রধানমন্ত্রী, জানিয়ে নতুন উত্তেজনা শুরু হলো জাতীয় রাজনীতিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সুষ্ঠু গণতন্ত্রে আইন বিষয়ক প্রতিষ্ঠান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিতে পারে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা। বৃহস্পতিবার এনএলইউ ত্রিপুরা স্থায়ী ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রাণবন্ত গণতন্ত্রে আইন বিষয়ক প্রতিষ্ঠানগুলির ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার এনএলইউ ত্রিপুরা স্থায়ী ভবনের ভিত্তি প্রস্তাবনা অনুষ্ঠানে এনএলইউর ফ্যাকাল্টিরা যাতে ছাত্রদের বিশ্বমানের প্রশিক্ষণ দিতে পারে তার উপর গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।
the faculty, they also should have some extraordinary their orientation, and they should approach to the world-class academicians also, so that our students can be enriched, and I think that would be done by you. The state government will continue to extend what I already have mentioned, that financial and administrative and policy-wise support to help NLU Tripura to achieve its goal. A robust legal system is essential for a thriving democracy, and institutions like NLU Tripura will play a crucial role in strengthening our legal framework. Legal education is not just about learning the law, but fostering justice, ethics, and the rule of law in society. I am confident that NLU Tripura will serve as a center for legal research and development, addressing contemporary challenges in the field of law and governance. As a matter of fact, it has already started doing it. The university must focus on academic excellence, then research-driven legal education and skill development. It must also emphasize interdisciplinary learning, then integrating law with technology, governance, and business studies. NLU Tripura should be a hub for national and international collaboration, ensuring that our students and faculty engage with the best legal minds globally. আইন বিষয়ের পঠন পাঠন প্রশিক্ষণ নীতি নির্ধারণের ক্ষেত্রে রাজ্য সরকারের ভাবমূর্তি প্রতিফলিত হয়েছে ত্রিপুরায় ন্যাশনাল ইউনিভার্সিটি স্থাপনের মধ্য দিয়ে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Our commitment to nurturing excellence in legal education, research and policy making. Here I think we should not make only one academy law university only, but here the research, these things should be also carried out so that the status or standard of the university also can be cropped up, and people should know about this. So far this policy, this making is concerned, we are here, we are always will be helping you out. ত্রিপুরার 2022 সালের আইন নাম্বার 3 দ্বারা প্রতিষ্ঠিত ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা হল আইনি শিক্ষার একটি জাতীয় প্রতিষ্ঠান। পেশাগত আইনি শিক্ষার মান উন্নয়নের জন্য ত্রিপুরা রাজ্যে আইনি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এটি একটি মাইল ফলক বলেই মনে করেন আইন বিশেষজ্ঞ মহল। প্রযুক্তি যুগ, বাজারের কর্পোরেটর চাহিদা, সামাজিক চাহিদা এবং দেশের আধুনিক আইন ও নীতি প্রণয়নে অর্থপূর্ণভাবে অবদান রাখার জন্য আইনজীবীদের লালন পালনের প্রাথমিক ফোকাস সহ বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক আইনি শিক্ষা প্রদানের লক্ষ্যে এনএলইউ ত্রিপুরা প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দৃঢ় অনুভূতি জাগ্রত করতে প্রতিশ্রুতিবদ্ধতার দাবি করে ন্যাশনাল ইউনিভার্সিটি ত্রিপুরা ন্যায় বিচারে শিক্ষা প্রদানের মাধ্যমে বার এবং বেঞ্চকে সমৃদ্ধ করতে চায় এনএলইউ বলেও দাবি করে এই প্রতিষ্ঠান। অর্থপূর্ণ উপায়ে রাজ্যের আইনি পরিকাঠামোকে সমৃদ্ধ করার জন্য ত্রিপুরা সরকার বিধানসভার সদস্য, বিধান পরিষদ এবং আইন প্রয়োগকারী এবং পরিকল্পনার সকল স্টেক হোল্ডারদের সাথে কাজ করছে এনএলইউ ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিশ্বভারতীয় রবীন্দ্র ভবনের গ্যালারিতে স্থান পেতে চলেছে ত্রিপুরার রাজাদের ছবি। পর্যটক এবং গবেষকদের উপকারেই আসবে এই উদ্যোগ বলে জানিয়েছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথকে ভারত ভাস্কর উপাধি দিয়েছিলেন ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য। এই মুহূর্তে আলাদা সংগ্রহশালা করার মতো জায়গা না থাকায় রবীন্দ্র ভবন গ্যালারিতে একটি প্যানেল তৈরি করে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ত্রিপুরার যোগসূত্রের ইতিহাস তুলে ধরা হবে বলে জানিয়েছে বিশ্বভারতী। রবীন্দ্রনাথের ত্রিপুরা যাত্রার সময়ে নানা ছবি, রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার মাণিক্য রাজবংশের বেশ কিছু টেলিগ্রাম ও চিঠির কপি স্থান পাবে এই গ্যালারিতে। ইতিমধ্যে সেই প্যানেল তৈরির কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছে বিশ্বভারতী। ঠাকুর পরিবারের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ দীর্ঘদিনের, তাই পর্যটকদের জন্য ত্রিপুরার কিছু তথ্যাবলী এবার থেকে রবীন্দ্র ভবনের গ্যালারিতে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পর্যটকেরা বিশেষভাবে উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অত্যাধুনিক ও ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন করেছে আগরতলা জিবি হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসকরা। 8 মাসের শিশুর শ্বাসনালীর অপারেশন করে তাকে পুনর্জীবন দান করেছেন চিকিৎসকরা।
অত্যাধুনিক ব্রঙ্কোস্কোপি ও ফরেন বডি নির্ণায়ক যন্ত্র ব্যবহার করে একটি 8 মাসের শিশুকে আপৎকালীন পরিষেবা দেওয়ার মাধ্যমে রাজ্যের চিকিৎসা জগতে বিপ্লব এনেছেন ইএনটি বিশেষজ্ঞরা। এ বিষয়ে বিস্তারিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। 8 মাসের বাচ্চা 4 mm ডায়ামিটারের যে শ্বাসনালী সেটা থেকে এটাকে বের করে এনে বাচ্চাটাকে বাঁচানো, এটা চারটিখানি কথা। এর আমাদের ডিপার্টমেন্টে অনেকগুলি কাজ হয়। আমরা এখানে সাকসেসফুলি 2টো ককলিয়ার ইমপ্লান্টও করেছি। ভবিষ্যতে আরো যাতে করা যায় সেটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, কারণ বেসাবেক ইমপ্লান্ট 8-9 লাখ টাকা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের যে আরবিএসকে এগুলির হেল্পের নিয়ে আমরা এগুলি করতে চাই। এছাড়া রেগুলার যে রুটিন যে অনেক কঠিন কঠিন কাজ আমাদের এখানে কিন্তু হয়, কানের, গলার, ক্যান্সারের, এই সমস্ত অনেকগুলি কাজ, নাকের। নতুন বাজার এলাকার প্রত্যন্ত গ্রামের ওজনী চাকমা নামে একটি 8 মাসের শিশু শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা পরিষেবার উন্নতি না হওয়ায় 2024-এর 6 আগস্ট শিশুটিকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। জিবি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার পর শিশুটির শ্বাসনালীতে কিছু ধাতব বস্তুর অবস্থান ধরা পড়লে পরের দিন অর্থাৎ 7 আগস্ট 4 মাসের শিশুর 4 mm ডায়ামিটার শ্বাসনালী থেকে ফরেন বডি বের করার মতো সফল অস্ত্রোপচার করা হয়। পূর্বের অভিজ্ঞতায় অত্যাধুনিক যন্ত্রের অভাবে এই ধরনের রোগীদের বাঁচানো খুবই ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু বর্তমান রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের সহায়তায় জিবি ইএনটি বিভাগে এই অত্যাধুনিক যন্ত্রটি প্রতিস্থাপন করার ফলে প্রায় 2 ঘন্টা সময়ের অপারেশনে 4 মাসের শিশুটির শ্বাসনালী থেকে ধাতব বস্তুটি বের করা সম্ভব হয়েছে এবং বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে বলে জানিয়েছেন জিবি হাসপাতালের ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বিপ্লব নাথ। আমাদের হসপিটাল অথরিটি এবং সরকারের খুব অ্যাক্টিভ সক্রিয় সহযোগিতায় আমরা কিন্তু যে সবচেয়ে লেটেস্ট যে যন্ত্র, যেটাকে ব্রঙ্কোস্কোপি বলে, উইথ অপটিক্যাল ফাইবার অ্যান্ড ফোর্সের যে ফ্যাসিলিটিটা আমরা আমাদের জিবি হাসপাতালে আমরা ইনস্টল করেছি। এই ব্যাপারে আমি আমার হসপিটালের কর্তৃপক্ষ এবং পার্চেস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে আমাদেরকে এত একটা ভালো জিনিস দিয়েছেন। সেই কারণে কিন্তু আমরা এই বেবির লাইফটা সেভ করতে পেরেছি। 7 তারিখ আমরা এই বাচ্চা অপারেশন করি, প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল এই অপারেশন করে। আলটিমেটলি ওই 4 মিলিমিটার যে ডায়ামিটার, ওইখান থেকে আমরা ওই যন্ত্রের মাধ্যমে এটা বের করে এনেছি। তারপরে বেবি আমাদের এখানে 1-2 দিন ছিল, আস্তে আস্তে আমরা 3-4 দিন পরে ওনাকে ছুটি দিয়ে দিয়েছি। এই ধরনের অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা শুধুমাত্র উত্তর পূর্ব রাজ্যের মধ্যে গুয়াহাটিতে রয়েছে এবং ব্যয়বহুল এই চিকিৎসার প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা খরচ করতে হয়, কিন্তু আগরতলা জিবি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গুণগত শিক্ষাই রাজ্য সরকারের মূল লক্ষ্য। এক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করা হয়েছে রাজ্যে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিদ্যালয় পর্যায়ে গুণগত শিক্ষাই হল রাজ্য সরকারের অন্যতম মূল লক্ষ্য। এই ক্ষেত্রে বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন করা হয়েছে জাতীয় শিক্ষানীতি। এছাড়া যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের বিষয়টিও রাজ্য সরকারের অন্যতম দায়িত্ব। বুধবার টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা ও প্রদর্শনী আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এরকমটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত হয় এই দিনের অনুষ্ঠানটি। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন নীতি ও কর্মসূচি তৈরি করা, প্রকৃত অর্থে তার যাতে ম্যাটেরিয়ালাইজ হয় সেই চিন্তা ভাবনা, এবং গুণগত শিক্ষার কথা আমরা বলি, শিক্ষণ প্রক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিশ্চিত করা, যারা দরিদ্র জনজাতি, মহিলা ও সংখ্যালঘু শ্রেণী তাদের উন্নয়নের চিন্তা, এবং যারা যোগ্য ছাত্রছাত্রীদের স্কলারশিপের এবং তাদের ঋণ যাতে দেওয়ার ব্যবস্থা, সেটাও কিন্তু আমাদের এই রাজ্য সরকারের শিক্ষাক্ষেত্রে আমাদের মূল উদ্দেশ্য। রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয় শিক্ষানীতি এবং সংশ্লিষ্ট নির্দেশিকা মাঝে মাঝে টাইম টু টাইম চেঞ্জও হয়, সেগুলো যাতে বাস্তবায়ন হয়। আমরা চাই যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা আগামী দিন হোক। নিন্দুকেরা বলে শিক্ষা দপ্তর ঠিকভাবে কাজ করছে না। এটা বহুদিনের সমস্যা। শুধু হাতে গোনা কয়েকটি বিদ্যালয় নয়, সব স্কুল যাতে সমানভাবে পারফরমেন্স করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করছে রাজ্য সরকার বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা পাবো অনেক সময় নিন্দুকেরা বলে যে ত্রিপুরার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করছে না, এবং শিক্ষকদের প্রতি তারা সবসময় বলে পড়াশোনা ঠিকভাবে করাচ্ছে না বা এডুকেশন ডিপার্টমেন্ট ঠিকভাবে চালাতে পারছে না। এইসব নিয়ে অনেক কথা বলছে,
এটা একদিনের বিষয় না, বহুদিন ধরে চলে আসছে এই ধরনের সমস্যা। কয়েকটা স্কুল ভালো ভালো স্কুল, সে তার থেকে ভালো রেজাল্ট হয়। আমরা চাই যে সার্বিক সমস্ত স্কুল থেকে যা রেজাল্ট বেরোবে সেগুলো যে এক পার হয়, এবং সেই দিশায় কিন্তু আজকে এই কাজ করছে। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অঙ্গ হিসেবে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিযোগিতা প্রদর্শনীর আয়োজন করে রাজ্য শিক্ষা দপ্তর। মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা গুণার দক্ষতা গ্রেড 2 পর্যায়ের সমস্ত শিক্ষার্থীদের মধ্যে করে তোলার চেষ্টা করা হচ্ছে নিপুণ ত্রিপুরা প্রকল্পের মধ্য দিয়ে। বর্তমানে নতুন ত্রিপুরার অধীনে রয়েছে 1.5 লক্ষ শিক্ষার্থী এবং 12,000 শিক্ষক, যেখানে এই প্রকল্পের অধীনে রয়েছে রাজ্যের 4,227টি স্কুল। 3 থেকে 7 বছর বয়সী শিক্ষার্থীদের মধ্যে জাতীয় শিক্ষানীতির অঙ্গ হিসেবে নিপুণ ত্রিপুরা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে 200 ব্লক ও রিসোর্স পার্সনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যারা প্রশিক্ষিত করেছেন প্রায় 10,000 বিদ্যালয়ের শিক্ষককে। নিপুণ ত্রিপুরার অন্তর্গত টিচিং লার্নিং ম্যাটেরিয়ালের রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় নির্বাচিত 5 জনের হাতে এদিন তুলে দেওয়া হয় পুরস্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিজনেস কনক্লেভ 2025। 7 ও 8 ফেব্রুয়ারি আগরতলা পোলো টাওয়ার হোটেলে কনক্লেভ অনুষ্ঠিত হবে, যেখানে উত্তর পূর্ব ভারতের বিনিয়োগের মূল গন্তব্য হিসেবে ত্রিপুরার সম্ভাবনাকে প্রদর্শন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে উৎসাহ বাড়ানো ও জীবনযাত্রার মান উন্নয়ন করে রাজ্যের সার্বিক উন্নতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। বিজনেস কনক্লেভে তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য ও সেবা, পর্যটন, শিক্ষা সহ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমরা যতটুকু কনফার্মেশন পেয়েছি 100-এর বেশি শিল্পপতি এই আমাদের কনক্লেভে অংশগ্রহণ করবেন। পাশাপাশি যে বাংলাদেশের বিষয়, সেই বিষয় নিয়ে এখন আমরা এইবারে যে আমরা ওনাদেরকে ইনভাইট করিনি, আগামী দিনে আমরা চেষ্টা করবো, কেননা আমরা বাংলাদেশ আমাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না এবং আমরাও চাইছি বাংলাদেশের সঙ্গে মিলে কাজ করে, কেননা বাংলাদেশও আমাদের থেকে অনেক জিনিস আমদানি রপ্তানি করেন, আমরাও করি। সেই ক্ষেত্রে আমি আগামী দিনে আমরা চাইবো সেটাকে বজায় রেখে যাতে আগামী দিনে আরো আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলে সেদিকে লক্ষ্য রাখবো। তার পাশাপাশি নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। বুলডোজার ক্রেন দিয়ে ধান মান্ডি গড়িয়ে দিয়েও রেশ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের। বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে উন্মত্ত জনতার হামলা। নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান, তাঁর কন্যা হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি চলছে দেদার লুটপাটও। অনলাইনে শেখ হাসিনার ভাষণের পরে অগ্নিগর্ভ বাংলাদেশ। একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি। ঢাকার ধানমন্ডি এলাকায় বঙ্গবন্ধু মুজিবুর রহমানের বাড়িতে চালানো হয় ভাঙচুর। তারপর তাতে আগুন ধরিয়ে দেয় 2024-এর তথাকথিত বিপ্লবী ছাত্র জনতা। গত 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার সরকারের পতনের পরে 3 নম্বর ধানমন্ডির বাড়িতে চালানো হয়েছিল হামলা। তারপর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল বাড়িটি, সেখানেই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
স্বৈরাচার, ফেসিবাদ ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন তারা। বিক্ষোভকারীরা প্রথমে বাড়ির গেট ভেঙে ফেলেন, তারপরে ভিতরে প্রবেশ করে শুরু করে দেন ভাঙচুর। জুলাই গণ অভ্যুত্থান দেশ ছাড়ার পর শেখ হাসিনার ভাষণ কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি 32-এর দিকে বোলডোজার মিছিল কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা। পাশাপাশি মার্চ 2 ধানমন্ডি 32 কর্মসূচির ঘোষণাও করা হয়। রাতেই বাংলাদেশের নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা ছিল, তা নিয়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। ধানমন্ডিতে গিয়ে 32 নম্বরের বাড়িটিতে প্রথমে গেট ভেঙে ফেলে ছাত্র জনতা। তৃতীয় তলার একটি জায়গায় জ্বলতে দেখা যায় আগুন। উল্লেখ্য, 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু তার স্ত্রী, পুত্রবধূ সহ আত্মীয়দের হত্যা করা হয়েছিল এখানে। ভবনটিকে স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার। বুলডোজার ক্রেন এনে 32 নম্বর ধানমন্ডি গুড়িয়ে দিয়েও রোষ মেটেনি বাংলাদেশের বিক্ষোভকারীদের। বুধবার রাত থেকে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে উন্মত্ত জনতার হামলা। নিশানায় জাতির জনক শেখ মুজিবুর রহমান, তার কন্যা হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি চলছে দেদার লুটপাটও। ধানমন্ডির 5-তে হাসিনার বাড়ি সুধা সদনেও ধরিয়ে দেওয়া হয় আগুন। রাতে 10:30টার পরে ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েকজন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন জ্বললেও হামলার আশঙ্কাটা নেভাতে যাননি দমকল কর্মীরা। রাজধানী ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিব এবং হাসিনার মুরাল ভেঙে দেন একদল বিক্ষোভকারী। সেখানকার আলবিরুনি হলের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতিও রং দিয়ে মুছে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। বুধবার রাত থেকেই ঢাকার বাইরেও ক্রমশ ছড়াতে শুরু করে হাসিনা বিরোধী রোষ। খুলনার ময়লাপোতা এলাকায় ভেঙে দেওয়া হয়েছে শেখ বাড়ি, সেটি ছিল হাসিনার কাকার বাড়ি। বুধবার রাতে সিটি কর্পোরেশনের 2টি বোলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু হয়। কুষ্টিয়ায় বোলডোজার চলেছে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়িতে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে হামলাকারীদের দাবি নিষিদ্ধ ঘোষণা করতে হবে আওয়ামী লীগকে। বৃহস্পতিবার 12:30 নাগাদ ভোলা সদরে গাজীপুর সড়কে প্রিয় কুটির নামে একটি বাড়িতে আগুন ধরানো হয়। এটি আওয়ামী লীগ নেতা তথা প্রাক্তন মন্ত্রী তুফায়েল আহমেদের বাড়ি। 5 আগস্ট পালাবদলের পরে অবশ্য আর ভোলার ওই বাড়িতে যাননি তুফায়েল। এছাড়া কুমিল্লার মুন্সেফবাড়ি এলাকায় প্রাক্তন সাংসদ বাহাউদ্দিন বাহারের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে উন্মত্ত ছাত্র জনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরার গল্প লেখক এবং পাঠকদের যৌথ মঞ্চ আখ্যানের বিকেলের উদ্যোগে এবং সাহিত্য আকাদেমির সহযোগিতায় ও এগিয়ে চলো সংঘের সার্বিক সহযোগিতায় আগামীকাল 9 ফেব্রুয়ারি গল্প উৎসব 2025 অনুষ্ঠিত হবে। বর্তমান প্রজন্মের মোবাইলের প্রতি আসক্তিতে সামাজিক মাধ্যমে ব্যস্ত থাকার প্রবণতা বোধের জগৎকে ও সৃষ্টিশীল সত্তাকে স্থবির করে দিচ্ছে। সমাজের সার্বিক বিকাশের ক্ষেত্রে সাহিত্য চর্চার প্রচার ও প্রসারের লক্ষ্যে রাজ্যের গল্পকার ও পাঠকদের উন্মুক্ত প্ল্যাটফর্ম আখ্যানের বিকেল ও সাহিত্য একাডেমির সহযোগিতায় প্রথমবারের মতো গল্প উৎসব 2025 আগরতলার এগিয়ে চলো সংঘের অরিন্দম নাথ মঞ্চে অনুষ্ঠিত হবে। আমন্ত্রিত সাংস্কৃতিক দল এবং বাচিক শিল্পীদের কণ্ঠে থাকবে বিশিষ্ট গল্পকারদের নির্বাচিত গল্পের অংশ, পাঠ ও গল্প বিষয়ক আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করবেন ডক্টর পরমাশ্রী দাশগুপ্ত ও ডক্টর সায়ক মুখার্জি। গল্প লেখকদের কণ্ঠে স্বরচিত গল্প পাঠ সহ মুখোমুখি আলোচনায় থাকবেন ত্রিপুরার বিদ্ধগ্ধ পাঠকগণ। সামগ্রিক বিষয়ের উপর আলোকপাত করে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিস্তৃত সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। এবং আগামী 8 এবং 9 তারিখ 8 তারিখ উদ্বোধন। কলকাতা থেকে বিশিষ্ট লেখক অমর মিত্র এখানে আসছেন, আর সঙ্গে থাকবেন এই রাজ্যের একঝাঁক তরুণ লেখক গদ্য শিল্পীরা, রবীন্দ্র থাকবেন। এবং 2 দিন ব্যাপী ঠাসা কর্মসূচি আমাদের। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান বিকেল 4টে থেকে শুরু হবে, তারপর গল্প পাঠ। সবকিছু ঠিক থাকলে আর মাস 2-এর মধ্যেই রাজ্যে পুরো দমে চালু হতে চলেছে বিদ্যুৎ চালিত ট্রেন। এদিকে ইতিমধ্যে বদরপুর থেকে ধর্মনগর পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে পণ্যবাহী বিদ্যুৎ চালিত লোকো ট্রেন।
আগামী এপ্রিল মাসের মধ্যে ত্রিপুরায় পুরোদমে শুরু হতে চলেছে বৈদ্যুতিক ট্রেন চলাচল। এর জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সেরে ফেলেছে উত্তর পূর্ব রেলওয়ে। বদরপুর থেকে আগরতলা স্টেশন পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়ন সম্পূর্ণ হয়েছে। আগরতলা সাব্রুম লাইনের বিদ্যুতায়ন কাজও দ্রুত এগিয়ে চলেছে এবং আগামী 2 মাসের মধ্যে এটি সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা। এদিকে বুধবার রাতে বদরপুর থেকে ধর্মনগরে আসে বিদ্যুৎ চালিত লোকো ট্রেন। বদরপুর থেকে পরীক্ষামূলকভাবে বুধবার রাতে প্রথমবারের মতো রাজ্যে প্রবেশ করে পণ্যবাহী বিদ্যুৎ চালিত লোকো ট্রেন। রাজ্যে বর্তমান রয়েছে ডিজেল চালিত ট্রেন ইঞ্জিন। উল্লেখ করা যেতে পারে, ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইনের বিদ্যুতায়নের কাজ শুরু হয়েছিল 2022 সালে। প্রায় 50 কোটি টাকার এই বিদ্যুতায়ন প্রকল্পটি ত্রিপুরাকে সংযুক্ত করবে জাতীয় রেলওয়ে গ্রিডের সাথে। রাজ্যে বিদ্যুৎ ট্রেন চালু করার ক্ষেত্রে 3টি ট্র্যাকশন পাওয়ার সাবস্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছিল 2022 সালে। ঊনকোটি জেলার কুমারঘাট, খোয়াই জেলার তেলিয়ামুড়া এবং গুমতি জেলার উদয়পুরে প্রস্তাবিত ট্র্যাকশন পাওয়ার সাবস্টেশন নির্মাণের প্রায় 90% কাজ শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কুমারঘাট সাবস্টেশন নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছিল 2024 সালের মার্চ মাসে। প্রতিটি সাবস্টেশনের জন্য দৈনিক 5 মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছে রেলওয়ে এবং প্রয়োজনে আরো বিদ্যুৎ সরবরাহ করবে রাজ্য সরকার। সাব্রুম পর্যন্ত বিদ্যুৎ চালিত ট্রেন পৌঁছে দিতে বিদ্যুতায়নের কাজ শেষ হয়ে যাবে আগামী মাস 2-এর মধ্যেই। অর্থাৎ সবকিছু ঠিক থাকলে আগামী এপ্রিল মাসেই রাজ্যে পুরোদমে চালু হতে চলেছে বিদ্যুৎ চালিত ট্রেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আবারও জঙ্গলে গুলিবিদ্ধ হয়েছে এক যুবক, নাম রত্নজয় রিয়াং। ঘটনা উত্তর ত্রিপুরার ধলাই জেলার মানিকপুর খাসমাইল এলাকায়। বুধবার বিকেল জঙ্গলে ঝাড়ু কাটতে গেলে দূর থেকে কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি রত্নজয় রিয়াংকে লক্ষ্য করে গুলি চালায়। তার পেটে গুলি লাগলে গুরুতর আহত অবস্থায় তাকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা জঙ্গলে একবার ঝাড়ু কাটতে গেছে, তারপরে প্রায় বিকালের 4টার সময় সে সময় এরকম অসুবিধা হয়েছে। আচ্ছা, কেটা মাসে দেখছিনি? জানে না। কোন জায়গা থেকে আছে? জঙ্গলে কি করতে গেছিল? জঙ্গলে একটা নদী বড় আছে, এটার কই আমি মালদহ, এই মালদহর এর ভিতরে আছে। মালদহের ভিতরে মানে কি করতে গেছিল এখানে? ঝাড়ু কাটতে গেছে। ঝাড়ু কাটতে। পুর নিগমের পক্ষ থেকে আগামী 2 দিনের মধ্যে লেক চৌমুহরি বাজারে অস্থায়ী ব্যবসায়ীদের দোকান ভাঙার মাইকিং করার প্রতিবাদে এবং ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বৃহস্পতিবার পুর নিগমের 19 নম্বর ওয়ার্ড অফিস ঘেরাও করেন বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা। আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে বাজার তৈরি করার জন্য এবং বাজারে অবৈধ ও বেআইনি কাজ বন্ধ করার লক্ষ্যে মেয়র দীপক মজুমদার লেক চৌমুহরি বাজারে ব্যবসায়ীদের সঙ্গে মঙ্গলবার আলোচনায় বসেছিলেন। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 8 ফেব্রুয়ারির মধ্যে সরকারি জায়গা বেআইনিভাবে দখলকৃত সমস্ত ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার জন্য পুর নিগমের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বাজারে বেআইনি দখলকৃত অস্থায়ী ক্ষুদ্র ব্যবসায়ী পুর নিগমের ওয়ার্ড অফিস ঘেরাও করে কাউন্সিলর সহ নিগমের মেয়র ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করার পর অস্থায়ী দোকান ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার দাবি জানিয়েছেন। যদি কোনো বিকল্প ব্যবস্থা করে দেয় তাহলে আমরা ঘর ভেঙে যায়, এরকম কোনো আমরা বাজারে কোনো বিকল্প ব্যবস্থা হয়েছে না। বিভিন্ন বাজারে তো অন্য কিছু ব্যবস্থা হয়েছে, মার্কেট হয়েছে, এই হয়েছে, কিন্তু আমরা বাজারে এরকম কিছু হয়েছে না। তো আমরা কোনো বিকল্প ব্যবস্থা করে তারপরে আমরা ভেঙে দেখ না, তাহলে আমরা উঠতে যাবো। কিন্তু এরকম না করে হঠাৎ করে গেছে ঘর ধর ভেঙে দিব, ফুটপাতে এমনি বইয়ে ব্যবসা করবার লেগে। এমনি কি হয়নি, রাত করে বৃষ্টির দিন আইতেছে। দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিক বক্সিং প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে রাজ্যের খেলোয়াড়রা। দিল্লিতে অনুষ্ঠিত 4র্থ বাকু ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ব সাফল্য লাভ করল ভারতীয় দলে অংশগ্রহণকারী রাজ্যের খেলোয়াড়রা। এই ক্ষেত্রে দুর্ধর্ষ লড়াই করে 6টি ক্যাটাগরিতে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব ছিনিয়ে নেওয়ার পাশাপাশি 6টি সোনা সহ মোট 23টি পদক লাভ করেন ভারতীয় দলে থাকা রাজ্যের 10 জন খেলোয়াড়। এই সাফল্যে দেশের পাশাপাশি ত্রিপুরা রাজ্যকেও গর্বিত করেছেন খেলোয়াড়রা। পদক তালিকায় 6টি সোনা সহ 7টি রৌপ্য ও 10টি ব্রোঞ্জ পদক রয়েছে রাজ্যের খেলোয়াড়দের। গত 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক এই কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে দিল্লির একে যাদব ইনডোর স্টেডিয়ামে, যেখানে অংশগ্রহণ করে 18টি দেশ। বাকু ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশন আয়োজন করেছে এই প্রতিযোগিতায় পদকজয়ী রাজ্যের খেলোয়াড়দের মধ্যে 2টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন প্রিয়াংশী সোম। এক্ষেত্রে বিরাজ বণিক 1টি স্বর্ণ ও 1টি রৌপ্য,
কাশানি কর একটি স্বর্ণ, সোহং দেবনাথ একটি স্বর্ণ ও 2টি ব্রোঞ্জ পদক, মোনালিসা বিশ্বাস একটি স্বর্ণ ও 1টি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। এছাড়া একটি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন মৃন্ময়ী সূত্রধর, একটি রৌপ্য ও 2টি ব্রোঞ্জ পদক জয় করেছেন সামুদ্রিকা সূত্রধর। এছাড়া একটি রৌপ্য ও 1টি ব্রোঞ্জ জয় করেছেন বিশ্বশ্রী দাস, 2টি রৌপ্য জয় করেছেন প্রিয়া সাহা ও 2টি ব্রোঞ্জ পদক জয় করেছেন সুজিত শীল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।